ভারতবর্ষে তথা পৃথিবীর বিভিন্ন প্রান্তে শরৎকালে আশ্বিন মাসে আদ্যাশক্তির মহামায়ার দুর্গাপূজায় মেতে ওঠে আপামর জনসাধারণ। কিন্তু পশ্চিমবঙ্গের এক জায়গায় মায়ের ইচ্ছাতেই বর্ষাকালে শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে হয় মহা সমারোহে, সাড়ম্বরে, জাঁকজমকে, আন্তরিকতায়, আধ্যাত্মিক চেতনায় মহিষ মর্দিনীর পুজো, সঙ্গে দরিদ্র নারায়ণ সেবা ও বস্ত্র বিতরণ। কি এই পুজোর ইতিহাস সমস্ত জানবো এই প্রতিবেদনে। তাই এই পুজো হয়, কিভাবে যাবেন সেখানে, কেমন ভাবে মেতে ওঠে সাধারণ মানুষ, সমস্ত দেখাবো প্রথম থেকে শেষ অবধি। মুখে প্রচলিত একদিন ভোরবেলা ঈশ্বরচাঁদ পাল চৌধুরী মহাশয় যখন গঙ্গায় প্রাতঃস্নান সেরে উঠে আসছেন, এমন সময় দেখলেন এক অপূর্বা রমণী তার সম্মুখে দাঁড়িয়ে। চৌধুরী মশাই করজোরে পরিচয় জানতে চাইলে দেবী বললেন, রানাঘাটে পাল চৌধুরী বাড়িতে আমার পুজোর অনাচার হচ্ছে, তাই আমি আর সেখানে থাকবো না, আমি এখানে চলে আসব। তুই আমার পুজোর আয়োজন কর। কাল আমার পাটাখানা ভেসে এসে এখানে আটকে যাবে, সেই পাটায় আমার মূর্তি গড়ে পুজো করিস। এই বলে দেবী অন্তর্নিহিত হলেন। সেই থেকে এইভাবেই প্রচলন এই পুজোর। এই তথ্য সমৃদ্ধ প্রতিবেদন ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ঘটনাস্থল পরিদর্শন, আঞ্চলিক মানুষজন, পুরোহিত, সেবায়িতের সাক্ষাৎকার এবং আগত ভক্তমন্ডলীর উপর ভিত্তি করে তৈরি করা। আমি দেবনাথ, আপনারা দেখছেন এটিভি পরিবেশিত দেবনাথ নিবেদিত আধ্যাত্মিক ভ্রমণের চ্যানেল ট্রাভেলার দেব। আদ্যাশক্তি মহামায়া ও বাবা মহাদেবের আশীর্বাদে 51 শক্তিপীঠ ও দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দর্শনের উদ্দেশ্যে আমার এই আধ্যাত্মিক ভ্রমণের পরিকল্পনা শুরু। মাতৃ আশীর্বাদে দেশ বিদেশের 51 শক্তিপীঠের মধ্যে 29টি পর্ব, দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে 7টি পর্ব, অনেক সিদ্ধ সাধন পীঠ, জাগ্রত জীবন্ত কালী ক্ষেত্র, পঞ্চপাণ্ডব, সম্রাট অশোক এবং বহু মুনি ঋষিদের তৈরি সেই প্রাচীন শৈব ক্ষেত্র, সপ্তঋষি ও মহর্ষিদের দুর্গম সাধনস্থল, দুর্গম বিপদসংকুল পাহাড়ি পথে ট্রেকিং দর্শন করে তার অভিজ্ঞতা ও ইতিহাস সহ প্রতিবেদন প্রকাশ করেছি চ্যানেলে প্লেলিস্টে। নতুন দর্শকরা সুবিধা মতো প্রত্যেকটি প্রতিবেদন দেখুন এবং আত্মীয় বন্ধু প্রতিবেশী সবার সাথে শেয়ার। 12ই আগস্ট মঙ্গলবার 2025, এখন বাজে সকালবেলা 8টা। দমদম স্টেশনে রয়েছি। এখান থেকে কাটোয়া যাব, কাটোয়া লোকাল ধরবো, কালনাতে গিয়ে নামবো। কালনাতে অনেক ব্লগ রয়েছে, কিভাবে যাচ্ছি, কেমন করে যাচ্ছি, টিকিট কাটা, সমস্ত কিছু আপনাদের জানাবো। আটটা 5 দাঁড়িয়ে হচ্ছে প্ল্যাটফর্মের নিচে কাউন্টারের সামনে। কাউন্টার থেকে টিকিট কাটলাম, রিটার্ন। এখান থেকে কালনা যাচ্ছি, যাওয়া আসা 25 টাকা করে, 50 টাকা লাগলো। আজকে কেটে নিলাম, কলকাতা 12টা টাইম। আজকেই চেষ্টা করবো, কিন্তু হয়ে গেলে ঠিক আছে, মানে কালকেই আসবে। শিয়ালদা কাটোয়া গ্যালোপিং লোকাল দমদম থেকে ছাড়ে সকালবেলা 8টা 18, অম্বিকা কালনায় পৌঁছায় 10টা 16। 1 ঘন্টা 58 মিনিট জার্নি টাইম, 81 কিলোমিটার রান করে, মাঝখানে 20খানা হল্ট, ভাড়া হচ্ছে 25 টাকা। শিয়ালদা থেকে সকালবেলা ফার্স্ট ট্রেন আপনারা পাবেন 5টা 48। এছাড়াও কলকাতা স্টেশন থেকে 8টা 40-এ রাধিকাপুর এক্সপ্রেস ধরতে পারেন, সেক্ষেত্রে ডিস্টেন্স 85 কিলোমিটার, 10টা 20-তে সকালবেলা পৌঁছায়, ভাড়া 45 টাকা। এছাড়াও আপনারা হাওড়া থেকে কাটোয়া লোকাল ধরতে পারেন। ফার্স্ট ট্রেন হচ্ছে সকালবেলা 5টা 30, ডিস্টেন্স 80 কিলোমিটার, গিয়ে পৌঁছায় অম্বিকা কালনা 7টা 14, ফেয়ার 20 টাকা। দমদম থেকে অম্বিকা কালনার দূরত্ব ট্রেন পথে 81 কিলোমিটার, মাঝখানে পড়ে 20টি হল্ট। দমদম স্টেশন ছেড়ে প্রথমেই 4 কিলোমিটার বাদে ফার্স্ট স্টপ হচ্ছে বেলঘড়িয়া, তারপর 8 কিলোমিটার বাদে সোদপুর, 15 কিলোমিটার বাদে ব্যারাকপুর, 18 কিলোমিটার বাদে পলতা, 20 কিলোমিটার বাদে ইছাপুর, 23 কিলোমিটার বাদে শ্যামনগর, 31 কিলোমিটার বাদে নৈহাটি জাংশন, 33 কিলোমিটার বাদে গরিফা, 35 কিলোমিটার বাদে হুগলি ঘাট, 39 কিলোমিটার বাদে ব্যান্ডেল জাংশন, 43 কিলোমিটার বাদে বাঁশবেড়িয়া, 47 কিলোমিটার বাদে ত্রিবেণী, 50 কিলোমিটার বাদে কুন্তিঘাট, 54 কিলোমিটার বাদে ডুমুরদহ, 56 কিলোমিটার বাদে কামারগাছি, 61 কিলোমিটার বাদে জিরাট, 64 কিলোমিটার বাদে বলাগড়, 67 কিলোমিটার বাদে সোমরা বাজার, 72 কিলোমিটার বাদে বেহুলা, 74 কিলোমিটার বাদে গুপ্তিপাড়া, 81 কিলোমিটার বাদে অম্বিকা কালনা। আপনাদের এই অম্বিকা কালনাতেই নামতে হবে, এখান থেকেই আমাদের যাত্রাপথ শুরু। বন্ধুরা, প্ল্যাটফর্ম 3-এ নামলাম, এখন বাজে 10টা 32। এখন ওভারব্রিজ দিয়ে যেতে হবে, ওভারব্রিজ দিয়ে গিয়ে তারপর 1 নম্বরের দিকে যেতে হবে। এখন বাজে 10টা 44, লেট হয়েছে। ও তো লেডিস রয়েছে, ও না জেন্টস আছে। কালনা থেকে
অটোতে উঠলাম, অটো নয় টোটো। তো এখান থেকে 2 কিলোমিটার দূরে হচ্ছে মন্দির, কিন্তু এখন মন্দির অব্দি যাচ্ছে না, যেহেতু মেলা ফেলা রয়েছে। পুলিশ যেখানে রয়েছে সেই মোড়ে নামাবে, 10 টাকা এখান থেকে ভাড়া। ওখান থেকে গিয়ে আবার 150-200 মিটার যেতে হবে। তো আপনারা অন্য সময় এলে এই মাকে দর্শন করতে পারবেন না ঠিক, কিন্তু এই গঙ্গার ঘাটে বা মন্দির অব্দি যেতে পারবেন। এখন দাঁড়িয়ে রয়েছি দাসু চৌধুরী মোড়। এখানে পুজো এবং মেলা উপলক্ষে এখানটা দিয়ে আসতে হবে। ওপাশ থেকে আমরা এলাম, কি এখানে সেখানেই লাস্ট ব্যারিকেড করা রয়েছে। ব্যারিকেডের এখান দিয়ে হেঁটে হেঁটে আমাদের যেতে হবে। সোজা গিয়ে যাই, অন্য সময় হলে আপনারা ডাইরেক্ট মন্দিরে যেতে পারবেন। তো এখন এখান থেকে এরপর আগে অ্যালাউ নয় যাওয়ার সময়। ওয়ান রয়েছে দেখছি, ওখান থেকে আসছে কিন্তু যাচ্ছে না। আমরা সামনে যাব, গিয়ে দেখবো কত দূরে মন্দির। এখানে একটা সুন্দর মায়ের মন্দির রয়েছে, আর এখানে রয়েছে বাবা নকুলেশ্বর। আর এই পাশ থেকে বাঁ দিক দিয়ে আমাদের যেতে হবে মন্দিরে। মন্দিরের পাশে তো মেলার পণ্য সামগ্রী রয়েছে, অনেক দোকান বন্ধ রয়েছে, আবার বিকেলের দিকে হয়তো খুলবে। এখানে আমরা কজন ক্লাবের পক্ষ থেকে জল ছত্র করেছে, এখানে এসে আপনারা জলও নিতে পারেন, সুন্দর ব্যবস্থা করেছে। শ্রাবণ মাসের এক ভোরবেলায় হালকা ঠান্ডা হাওয়ার সঙ্গে চলছে ঝিরিঝিরি বৃষ্টির খেলা। রানাঘাট থেকে কালনায় এসে বসবাসরত এক আরতদার নাম ঈশ্বরচাঁদ পাল চৌধুরী প্রতিদিনের মতো সেদিনও গঙ্গা স্নানে চলেছেন। বৃষ্টি বাদল কোনো কিছুতেই তার এই ভোরবেলা স্নান আটকাতো না। ঈশ্বরচাঁদ পাল চৌধুরী ছিলেন অত্যন্ত সৎ, ধর্মভীরু ও সদালাপী মানুষ। সেই সময় বর্ধমানে মহারাজদের অর্থনৌকুল্যে কালনা শহরের পূর্বাংশে গড়ে উঠেছিল এক নয়াপত্তনী। এই নয়াপত্তনীর নাম হয়েছিল নয়াগঞ্জ। নয়াগঞ্জ তখন অত্যন্ত কর্মব্যস্ত অঞ্চল, ব্যবসায়ী ও ক্রেতাদের ভিড়ে সরগরম হয়ে থাকতো। রানাঘাট থেকে এসে এখানেই ব্যবসা সংক্রান্ত ব্যবসা আরম্ভ করেন ঈশ্বরচাঁদ পাল চৌধুরী। এই হপ্তাঘাটের একজন আড়তদার ছিলেন তিনি, কিন্তু আদতে ছিলেন রানাঘাটের পাল চৌধুরী বংশের একজন সদস্য। স্নান সেরে উঠেই ভোরবেলা আলো আধারিতে তিনি দেখলেন এক জ্যোতির্ময়ী অপরূপা নারী মূর্তি তার সম্মুখে দাঁড়িয়ে। বাকরুদ্ধ পাল চৌধুরী মহাশয় কিয়ৎক্ষণ করজোড়ে দাঁড়িয়ে থাকার পর সম্বিত ফিরে পেয়ে দেবী মাতার পরিচয় জানতে চাইলেন। ওই নারী বললেন, রানাঘাটের পাল চৌধুরী বাড়িতে আমার পুজোর অনাচার হচ্ছে, আমি আর সেখানে থাকবো না, তুই আমার পুজোর আয়োজন কর, আমি এখানে চলে আসব। কাল সকালে আমার কাঠামোর পাঠা এখানে ভেসে আসবে, সেই পাটা তুলে এনে তার উপর মূর্তি করে পুজো করবি। মতান্তরে এই আদেশ চৌধুরী মহাশয় স্বপ্নে পেয়েছিলেন। যাই হোক, সত্যি পরদিন দেবীর পাটা ঘাটে আটকে রয়েছে দেখা গেল। বর্তমানে যেটি মহিষমর্দিনী ঘাট বলে পরিচিত। মহাসমারোহে দেবীর পাটার অভিষেক করা হলো, নিত্য পুজোর ব্যবস্থা চালু হলো। ব্যবসায়ীরা এই সময় বিক্রিত মালের ওপর মন পিছু 8 পয়সা করে কর বৃত্তি চালু করলেন। উদ্দেশ্য ছিল পুজোর ব্যয় সুষ্ঠুভাবে পরিচালনা করা। বৃত্তির টাকা আদায় করার জন্য একজন গোমস্তা নিযুক্ত করা হলো। প্রথম গোমস্তা ছিলেন ক্ষেত্রমোহন বন্দ্যোপাধ্যায়। মা মহিষাসুর মর্দিনী রূপে পূজিতা হতে লাগলেন। একদিন একজন মৃত শিল্পী কারিগর হঠাৎ এসে নিজ পরিচয় দিয়ে জানালেন তার নাম শ্রী ভবতারণ পাল। তিনি স্বপ্নাদেশ পেয়েছেন মাতৃমূর্তি নির্মাণ করার জন্য। এরপর অত্যন্ত নিষ্ঠা সহকারে তিনি মহিষাসুর মর্দিনীর মৃন্ময়ী রূপটি নির্মাণ করলেন। আজও অত্যন্ত সুচিতা সহকারে ও নিষ্ঠার সঙ্গে মূর্তি তৈরির কাজ সম্পন্ন হয়ে থাকে। প্রথমে হোগলা পাতার ছাউনির অস্থায়ী মণ্ডপে পুজো শুরু হয়।
জনশ্রুতি আছে, প্রথম বছর পুজোর আয়োজন করতে করতে চৈত্র মাস চলে আসে, তখন ঠিক হয় শুক্লা সপ্তমী অধরা পূর্ণিমাতে পুজো হবে। পুজোর প্রথম পুরোহিত ছিলেন ষোড়শী মুখোপাধ্যায়। দেবী মূর্তি দশভুজা সিংহ বাহিনী, সিংহের স্কন্ধে দণ্ডায়মান, পদতলে ত্রিশূলবিদ্ধ মহিষাসুর। দেবীর দুই পাশে জয়া বিজয়া দুই সখী চামর ব্যঞ্জনরত। পুজো এইভাবে দীর্ঘদিন চৈত্র মাসেই চলেছিল, কিন্তু চৈত্রর মাস ব্যবসায়ীদের তমামির মাস। সারা বছরে হিসাব নিকাশ, হালখাতা পুজো করা, নতুনভাবে বছর শুরু করার জন্য ব্যবসায়ীরা ব্যস্ত থাকতেন, ফলে নানান অসুবিধা দেখা দিত। তাই ব্যবসায়ীরা পরামর্শ করে শ্রাবণ মাসের শুক্লা সপ্তমী বা পূর্ণিমায় পুজো করার সিদ্ধান্ত নিলেন। প্রতি বছর বর্ষার জন্য হোগলা পাতার ছাউনি নষ্ট হয়ে যেত এবং প্রতি বছরই নতুন করে ছাইতে হতো। পাকা মণ্ডপ নির্মাণ করার জন্য স্থানীয় কিছু সম্পন্ন মানুষজন উদ্যোগ নিলেন। সেন মহাশয়, কুণ্ড মহাশয়, পাল মহাশয়, মালিক মহাশয়, সাহা মহাশয় প্রমুখের প্রচেষ্টাতেই দুই কক্ষযুক্ত কড়িবর্গার পাকা মণ্ডপ তৈরি হলো। দুই স্তম্ভের মাঝখানে প্রতিমার মূল বেদি, বেদির দুই পাশে গ্যালারি, তাতে সাজানো হয় পিতল কাঁসার বাসন, ঘড়া, বালতি, ঘটি, গাড়ু, থালা, বাটি, গ্লাস ইত্যাদি। এগুলোকে দানের বাসন বলা হয়। পূর্বে অবশ্য অন্য নিয়ম প্রচলিত ছিল। তখন এই বাসনগুলি পণ্ডিতজনের বিদায় হিসেবে সাজানো থাকতো। পুজোর সময় নানান জায়গা থেকে শাস্ত্রজ্ঞ পণ্ডিতেরা আসতেন, তারা চণ্ডী পাঠ, বেদ পাঠ করতেন। তাদের বিদায় হিসাবে নগদ এই দানের বাসন দেওয়ার রীতিনীতি ছিল। এই বাসনগুলি সারা বছর বিভিন্ন কাঁসারিদের বাড়িতে থাকে। পুজোর আগে বাসনগুলি পালিশ করে তারা হিসাব বুঝিয়ে দিয়ে যান এবং পুজোর শেষে হিসাব বুঝিয়ে নিয়েও যান। মন্দিরের সম্মুখ ভাগে সিঁড়ি দিয়ে নেমেই রয়েছে প্রকাণ্ড একটি আটচালা। অনেকগুলি লোহার বিম স্তম্ভের মতো টিনের আটচালাটিকে ধরে রেখেছে। মাঝখানে রেলিং দিয়ে ঘিরে যাত্রাপালার আসর বসে। হপ্তাঘাটের কাছে স্টিমার ঘাট। আগে পুজোর সময় এই ঘাটে হোরমিলার কোম্পানির স্টিমারে করে আসতো বেলোয়ারি ঝাড় লণ্ঠন, তাই দিয়েই আটচালা সাজানো হতো। কালের নিয়মে সেই সব পরিবর্তন হয়ে এসেছে বিদ্যুৎ বাতি। পুজোর 5 দিন আগে থেকেই শুরু হয় কীর্তন, যাত্রাপালা এবং নানান অনুষ্ঠান। আগে নট্য কোম্পানি, গণেশ ঘোষ অপেরা, রয়্যাল বিনাপানি অপেরা, কুমিল্লার ভুটুয়া সম্প্রদায় প্রভৃতি যাত্রাপালা আসতো। এখন সেই ঐতিহ্য বজায় আছে। পুজোর সময় আগে ঘাটালের বিখ্যাত পুতুল নাচের দল আসতো। এখন খাগড়ার জ্ঞানদা চক্রবর্তী ও তার পুতুল নাচের দল প্রতিদিন মানুষের সম্মুখে বিনোদনের ঝুলি নিয়ে হাজির থাকে। এই পুতুল নাচের আসর কালনার মহিষমর্দিনী পুজোর একটি ঐতিহ্য। বহু আগে একটি নুনের গুদামে এই পুতুল নাচের আসর বসতো। গঙ্গার ভাঙনে গুদাম নষ্ট হয়ে যায়। এরপর থেকে পশ্চিম দিকে একটি বাঁধানো স্থান ঘিরে এই আসর বসে। আটচালার সম্মুখে স্থায়ী নহবতখানা আছে। এইটি তৈরি করান অত্যন্ত ধনী, সৎ এবং নিঃসন্তান ব্যবসায়ী রাসবিহারী চাল মহাশয়। 1922 সালে এটি তৈরি হয়। তৎকালীন দক্ষ রাজমিস্ত্রি প্রিয়লাল নিজে হাতে এটি গড়ে তোলেন। নহবতখানাটি অত্যন্ত আকর্ষণীয়। চারপাশে লোহার বিমের স্তম্ভ এবং মাঝে কাঠের কারুকাজ মণ্ডিত, দেখতে অনেকটা পালকির মতো। একদম উপরে লাল টিনের নিশান। পুজোর সময় 3 বার নহবত বাজে। জ্যৈষ্ঠ মাসের দশহরা দিন ছাগ বলি হয় এবং তারপরে মূর্তি তৈরির কাজ শুরু হয়। প্রথম যখন পূজার প্রচলন হয় তখন ব্যবসায়ীরা দারোয়ান নিযুক্ত করেছিলেন। আজও প্রতীকী দারোয়ান দেখা যায়। তার কোমরে কাপড়ের বেষ্টনী, মাথায় পাগড়ি, পিস্তল, চাকতি ও হাতে তলোয়ার থাকে। এই পুজো দুর্গাপূজার মতোই 4 দিন ব্যাপী হয়। সপ্তমী, অষ্টমী, নবমী এবং দশমী নিয়ম অনুসারে সপ্তমীর দিন একটি ছাগ বলি হয় এবং অষ্টমী পূজার দিনও একটি ছাগ বলি হয়। নবমী পুজোর দিন মানসিক পুজোর ভিড় শুরু হয়। শাড়ি, ফলমূল, সন্দেশ ও অলংকার স্তূপাকার হয়। বর্ধমানের মহারাজ নামে এই পুজোর প্রথম সংকল্প হয়। দ্বিতীয় সংকল্প হয় রানাঘাটের পাল চৌধুরী মহাশয়দের নামে। নবমী পুজোর শেষে শুরু হয় বলিদান। অষ্টমী পুজোর সন্ধ্যা থেকেই মানসিক পুজোর লাইন পড়ে। সারা রাত ভক্তরা পুজোর ডালি নিয়ে এবং ছাগ নিয়ে উপস্থিত থাকেন।
পরদিন বেলা 1টা থেকে শুরু হয় বলি। নিয়ম অনুসারে দুটি ছাগ বলির নিমিত্তে কালনার অধিষ্ঠাত্রী দেবী অম্বিকা সিদ্ধেশ্বরী কালীবাড়ি এবং একটি খেপাকালীর মন্দিরে নিয়ে আসা হয়। সপ্তমী, অষ্টমী, নবমী 3 দিনই চলে অন্নক্ষেত্র। এরপর আসে দশমী, বিসর্জনের বাজনা বাজে। প্রথম পুজোর প্রবর্তন কালে দেবী প্রতিমার ডাকের সাজে সাজিয়েছিলেন কমল মালাকার। বর্তমানে নবদ্বীপের নিমাই দত্ত প্রতিমা সাজান। প্রতিমা নামানোর আগে বেদি কাটার প্রথা চালু আছে। পূর্বে মহিষমর্দিনী নিরঞ্জনে 64 বাহকের কাঁধে করে শোভাযাত্রা বের হতো প্রতিমা। বর্তমানে লোহার চাকা লাগানো গাড়ির ব্যবস্থা করা হয়েছে। প্রথমত শোভাযাত্রায় প্রথমেই থাকে পুতুল নাচ। নগর পরিক্রমার সময় দীনবন্ধু সাহার বাড়িতে প্রতিমাকে থামিয়ে মিষ্টি জল খাওয়ানো হয়। এরপর গঙ্গার ঘাটে প্রতিমা নিরঞ্জন হয় গভীর রাতে। নিরঞ্জনের সময় সারা কালনা অন্ধকারে থাকে। 7 দিন কাঠামো গঙ্গার জলে শিকল দিয়ে বেঁধে রাখা হয়। 7 দিন পরে সেই কাঠামো জল থেকে তুলে এনে অভিষেক করে তারপর মন্দিরে প্রতিস্থাপন করা হয়। পুজো উপলক্ষে বিশাল মেলা বসে 15 দিন ধরে। বিসর্জনের পরেও চলে যাত্রাপালা এবং ভাঙা মেলাও দীর্ঘদিন থেকে যায়। পূজা মণ্ডপ থেকে এবারে যাচ্ছি কালনার নবকৈলাস 108 শিব মন্দির। সেই মন্দির দর্শন করব এবং যতখানি ছবি তোলার অনুমতি পাবো ততখানি ছবি তুলেই আপনাদের দেখাবো, জানাবো ইতিহাস। সঙ্গে থাকুন, সমস্ত জানাচ্ছি বিস্তৃত। নবকৈলাস মন্দিরে 109টি মন্দিরের মধ্যে 108টি মন্দির জ্যামিতিক বৃত্তে বিন্যস্ত। 2টি বৃত্তে বিন্যস্ত এই মন্দিরের বাইরের বৃত্তে 74টি এবং ভিতরের বৃত্তে মোট 34টি অবস্থিত। বৃত্তের বহির্দেশে পশ্চিম দিকে 109 সংখ্যক মন্দিরটি অবস্থিত। বৃত্তের মধ্যে অবস্থিত 108টি মন্দির আটচালা স্থাপত্য রীতিতে নির্মিত। ভিতরে বৃত্তের পরিধি প্রায় 336 ফুট এবং বাইরের বৃত্তের পরিধি 710 ফুট। এই মন্দিরগুলি স্বল্প উঁচু ভিত্তিবেদির উপর স্থাপিত এবং মন্দিরগুলি পরস্পর সংলগ্ন। মন্দিরগুলির উচ্চতা প্রায় 20 ফুট এবং প্রস্থ 9.5 ফুট। এই মন্দিরের দেওয়ালে রামায়ণ ও মহাভারতের পর্ব এবং শিকারের বহু দৃশ্য চিত্রিত রয়েছে। 109 সংখ্যক মন্দিরটি 8টি সিঁড়ি বিশিষ্ট বারান্দার উপর অবস্থিত পঞ্চরত্ন মন্দির। এর মন্দিরটি 6 ফুট উচ্চ ভিত্তি বেদির উপর অবস্থিত, যার আয়তন 13 ফুট বাই 13 ফুট। এর উচ্চতা 35 ফুট। এই মন্দিরটি বর্তমান নাম জালেশ্বর মন্দির। বৃত্ত দুটির কেন্দ্রে একটি বাঁধানো ইদারা আছে, যা মন্দিরের পুজোর কাজে ব্যবহৃত জলের চাহিদা মেটায়। তবে অনেকে মনে করেন এটি শূন্য অর্থাৎ নিরাকার ব্রহ্মস্বরূপ শিবের প্রতীক। বাইরের বৃত্তের শিবলিঙ্গগুলি পর্যায়ক্রমে শুভ্র ও কৃষ্ণ বর্ণের এবং ভিতরের বৃত্তের শিবলিঙ্গগুলি শুভ্র বর্ণের। 109 সংখ্যক জলেশ্বর শিবমূর্তিটি কৃষ্ণ বর্ণের। মন্দিরের শুভ্র বর্ণের শিবলিঙ্গগুলি ভগবান সদাশিবের প্রতীক, যার অর্থ চৈতন্য ও জ্ঞান, এবং কৃষ্ণবর্ণের শিবলিঙ্গগুলি রুদ্রের প্রতীক, যার অর্থ তিনি রোধের অতীত। নবকৈলাস মন্দিরের বহির্দেশে পৃথকভাবে অবস্থিত 109 সংখ্যক শিব মন্দিরটি হল জলেশ্বর শিব মন্দির। এই মন্দির সম্পর্কে যজ্ঞেশ্বর চৌধুরী বলেছেন যে জপমালায় যেমন 108টি বীজ পতিত থাকে এবং মধ্যস্থানে ঈষৎ বড় আকার একটি বীজ মেরু স্বরূপ থাকে। এই শিবক্ষেত্র নির্মাণের সময় উক্ত বিধান মানা হয়েছিল। মানে যখন পর্যটকের সংখ্যা বাড়তে শুরু করেছে তখনই মন্দিরটিতে ঘিরে দেখা দিয়েছে অন্য দুশ্চিন্তা। 2টি বৃত্তের গায়ে গায়ে থাকা মন্দিরগুলি বেশ কয়েকটির গা থেকে খসে পড়েছে ইটের টুকরো। লাগাতার নোনা ধরে খসে পড়ার কারণে বহু মন্দিরের গা থেকে হারিয়ে গেছে নকশা, কারুকার্য। কয়েকটি মন্দিরের অবস্থা এতটাই খারাপ যে গায়ের বেশিরভাগ কারুকার্যই নষ্ট হয়ে ভিতরে লাল ইট বেরিয়ে এসেছে। বাইরের বৃত্ত থেকে ভিতরের বৃত্তের মন্দিরগুলির দশা আরো খারাপ। প্রতিটি মন্দিরে ঢোকার মুখে রয়েছে ছোট ছোট কাঠের দরজা। ভিতরে ঢুকলে দেখা যায় ভিতরের অংশের অবস্থা আরো খারাপ হয়ে পড়েছে। শিবলিঙ্গের চারপাশের দেওয়ালে জল জমে রয়েছে। কয়েকটি দেওয়াল থেকে খসে পড়েছে চাঙড়ও। কালনার পোড়ামাটির ভাস্কর্যগুলির মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল প্রতাপেশ্বর মন্দির, রাসমঞ্চ, লালজি মন্দির, বিজয় বিদ্যানাথ মন্দির, কৃষ্ণচন্দ্রজি মন্দির এবং আরও অনেক কিছু নিয়ে গঠিত রাজবাড়ি কমপ্লেক্স। 2014 সাল থেকে সমগ্র রাজবাড়ি মন্দির কমপ্লেক্স আলোকিত হয়েছে এবং এটি একটি দৃশ্যমান আনন্দ যা বাংলার টেরাকোটা যুগের জাঁকজমক এবং শৈল্পিক উৎকর্ষতা তুলে ধরে।
প্রতাপেশ্বর মন্দির সবচেয়ে ছোট এবং সবচেয়ে অলংকৃত। প্রতাপেশ্বর মন্দিরটি প্রবেশের সময় আপনার প্রথমেই চোখে পড়বে রাজা প্রতাপচাঁদের নামে নামকরণ করা হয়েছে। এটি 1849 খ্রিস্টাব্দে রাজা প্রতাপচাঁদের বিধবা স্ত্রী তার স্বামীর স্মৃতিতে তৈরি করেছিলেন। অতীতে বর্তমানে এখানকার অনেক ভিডিও প্রতিবেদন থাকা সত্ত্বেও বর্তমানে দেখলাম ছবি তোলার বিশেষ বিধিনিষেধ রয়েছে। ওখানে অনেক রকম ফটোগ্রাফি করা যাবে না, শুধু কিছু অনুমতি নিয়ে স্টিল ফটোগ্রাফি করতে পারলাম, সেইগুলি আপনাদের সামনে তুলে ধরলাম। অম্বিকা কালনা ডাইরেক্ট ট্রেন রয়েছে 5টার সময়, আরেকটা 3:55 আছে, সেটা যাব ব্যান্ডেল অব্দি, গিয়ে ব্যান্ডেল থেকে কানেক্টিং পাই। যাই হোক, চলুন সামনে গিয়ে দেখাচ্ছি। বিশেষ ধন্যবাদ জ্ঞাপন মাতৃশক্তি পেজ, কারণ কি তাদের কাছ থেকেই প্রথম আমি জানতে চাই, তাদের পোস্ট থেকেই জানতে পারি যে এখানে একটা পুজো এই সময় হয়। এবং বিশেষ ধন্যবাদ জানাই রূপা মিত্রকে, যার তথ্য সহায়তায় আমি এই সুন্দর প্রতিবেদন তৈরি করতে পারলাম। এই তথ্য সমৃদ্ধ প্রতিবেদন কেমন লাগলো অবশ্যই জানাবেন। এটা কোনো ব্যবসায়িক উদ্দেশ্য নয়, শুধুমাত্র ইতিহাস, পুরানো ইতিহাস, মন্দির, সমগ্র কিছু আপনাদের কাছে তুলে ধরার প্রচেষ্টা। যারা যেতে পারেন না তারা যেন ঘরে বসে দেখতে পারেন। আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানান, এবং ভালো লাগলে লাইক, শেয়ার এবং হাইপ করে সবাইকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈশ্বরের অনুগ্রহে পরিপূর্ণ হোক আপনাদের জীবন।